নির্বাচন বুঝলেন, এটা শুধু জেতা বা হারার খেলা নয়, এটা আসলে একটা সুযোগ, উন্নত শাসন ব্যবস্থা গড়ে তোলার একটা ইঞ্জিনিয়ারিং। আজ আমরা সিউড়ি নামের একটা বিধানসভা কেন্দ্রকে খুব কাছ থেকে দেখব, ব্যবচ্ছেদ করব আর বোঝার চেষ্টা করব কিভাবে মানুষের রায় একটা ভালো ভবিষ্যতের নকশা তৈরি করে দিতে পারে। তো আমাদের এই গল্পের পটভূমিটা কোথায়? এটা হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ তো শুরু হয় সেখানকার মাটি আর মানুষজনকে দিয়ে। চলুন সবার আগে সিউড়ির মাটির কথা, সেখানকার মানুষের কথা শোনা যাক। আসলে প্রত্যেকটা নির্বাচনই তো একটা গল্প বলে, আর এই গল্পটা শুধু কিছু সংখ্যা বা ডেটার গল্প নয়, এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষার গল্প, তাদের মনে জমে থাকা ক্ষোভের গল্প আর ভবিষ্যতের স্বপ্নের গল্প। আর আজ আমরা ঠিক সেই গল্পটাই শুনব, সিউড়ির গল্প, একটা গণরায়ের ভেতরের কথা। চলুন তাহলে দেখে নিই আমরা ঠিক কোন পথে এগোব। আমরা সিউড়ির প্রেক্ষাপট দিয়ে শুরু করব, তারপর নির্বাচনী ফলাফলের গভীরে যাব, আর শেষে দেখব কিভাবে এই সব তথ্য থেকে একটা ভালো প্রশাসনের রূপরেখা তৈরি করা যায়। আমাদের প্রথম পর্ব, সিউড়ি, মাটির কথা। দেখুন, রাজনীতি তো আকাশ থেকে পড়ে না, এর শিকড় থাকে মাটিতে। তাই যে কোনো বিশ্লেষণ শুরু করতে হয় সেখানকার মানুষ, তাদের জমি আর তাদের রোজকার সমস্যাগুলো দিয়ে। সিউড়ির আসল ছবিটা ঠিক কি? এখানকার মানুষের জীবন মূলত ধান চাষের উপরই টিকে আছে। ময়ূরাক্ষী নদীর অববাহিকার এই এলাকাটার মানুষের জীবনে কয়েকটা বড় সমস্যা জড়িয়ে আছে। যেমন জাতীয় সড়ক ৩৪-এর যা হাল, তাতে ব্যবসা বাণিজ্য গড়া বা যাতায়াত করাটাই একটা বিরাট লড়াই। আবার দেখুন, তিলপাড়া জলাধারের ভাঙা বাঁধের জন্য প্রতি বছর তাদের ফসল ডোবে, ঘরবাড়ি ভাসে। এর সাথে তো আছেই যুবকদের মধ্যে বেকারত্ব আর কৃষকদের ফসলের দাম না পাওয়ার বহু পুরনো হতাশা। এই সমস্যাগুলোই তাদের রোজকার জীবনের সঙ্গী। এবার আসি দ্বিতীয় পর্বে, একটা নির্বাচনী ভূমিকম্প। ২০২১-এর বিধানসভা ভোটে সিউড়িতে এমন কিছু একটা ঘটেছিল যা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞকেই বেশ চমকে দিয়েছিল। চলুন সেই রহস্যটা একটু ভেদ করা যাক। এই সংখ্যাগুলোর দিকে একবার ভালো করে তাকান। ২০১৬ থেকে ২০২১ এ ৫ বছরে তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু প্রায় একই জায়গায়, ৪৭ থেকে বেড়ে বড়জোর ৪৮%। কিন্তু আসল খেলাটা হয়েছে বিরোধীদের শিবিরে। বামেলদের যে ৩১% ভোট ছিল, সেটা দেখুন একেবারে শূন্যে নেমে এসেছে। তাহলে এই বিপুল ভোটটা গেল কোথায়? সোজা চলে গেছে বিজেপির ঝুলিতে। তাদের ভোট ১৬% থেকে লাফিয়ে ৪৫%-এ পৌঁছে গেছে। বিরোধী ভোটের এই যে পুরো চালচিত্রটাই ওলটপালট হয়ে গেল, এটাই হলো আসল রহস্য। এই যে বারচারটা দেখছেন, এটা ওই রাজনৈতিক ভূমিকম্পটাকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বিজেপির ভোট শেয়ারে এই যে প্রায় ৩ গুণ বৃদ্ধি, এটা শুধু একটা পরিসংখ্যানের বদল নয়, এটা আসলে সিউড়ির রাজনৈতিক জমিতে একটা বিরাট আলোড়নের সংকেত, যার একটা গভীর ব্যাখ্যা দরকার। তাহলে সোজা দুটো প্রশ্ন উঠে আসছে। একটা আস্ত বিরোধী শিবির হাওয়া হয়ে গেল কি করে, আর কেনই বা প্রায় ১ লক্ষ ভোটার এভাবে রাতারাতি তাদের সমর্থন বদলে ফেলল? আমাদের বাকি বিশ্লেষণ কিন্তু এই দুটো প্রশ্নেরই উত্তর খুঁজবে। পর্ব ৩, ৫টি ফাটল। তো কি ঘটেছিল তা তো আমরা দেখলাম, এবার চলুন বোঝার চেষ্টা করি কেন ঘটল। মানুষের মনে যে অসন্তোষ জমেছিল, তার ৫টা মূল ফাটল বা কারণ আমরা খুঁজে বার করেছি, যা এই বিরাট পরিবর্তনের জন্ম দিয়েছে। এই ফাটলগুলো কি কি? প্রথমটা হলো দুর্নীতি, বিশেষ করে কাটমানি নিয়ে মানুষের তীব্র রাগ। দ্বিতীয়, শিক্ষক নিয়োগ দুর্নীতি আর তার ফলে হাজার হাজার ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাওয়া। তৃতীয়, ভোটের পর হিংসার ঘটনা থেকে তৈরি হওয়া ভয়। চতুর্থ, অনুপ্রবেশ আর তোষণের অভিযোগ থেকে তৈরি হওয়া পরিচয়ের সংকট। আর পঞ্চম, বেকারত্ব, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এই কাটমানি শব্দটা এখন বাংলার প্রায় সবাই চেনে। মানেটা খুব সহজ, সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে স্থানীয় নেতাদের একাংশকে একটা কমিশন দিতে হচ্ছে। এই ধারণাটা যখন মানুষের মনে একবার গেঁথে যায়, তখন পুরো সিস্টেমের উপর থেকেই তাদের বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। এটা একটা চাপা রাগের জন্ম দেয়, যা একদিন ব্যালট বক্সে ফেটে পড়ে। এরপরেই আসে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। ভাবুন একবার, যখন আদালত ২৫,০০০-এরও বেশি চাকরিকে মেরামতির অযোগ্য বলে ঘোষণা করে, তখন হাজার হাজার তরুণের স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। এটা শুধু একটা দুর্নীতি নয়, এটা তাদের ভবিষ্যতের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা। যখন একটা ব্যবস্থা মানুষের বিশ্বাস হারায়, তখন আমাদের সংবিধানে যে মর্যাদার সাথে বাঁচার অধিকারের কথা বলা আছে, সেটাও তো কোথাও না কোথাও ক্ষুণ্ণ হয়। এবার চতুর্থ পর্ব, মুদ্রার এপিটোপিট। চলুন সিউড়ির ২ প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে একটু মেপে দেখা যাক। ডেটা যা বলছে তার ভিত্তিতে তাদের কার কি শক্তি আর কার কি দুর্বলতা, সেটা একটু বুঝে নিই। একদিকে ছিলেন শাসক দলের বিকাশ রায়চৌধুরী।
তার প্লাস পয়েন্ট ছিল দলের শক্তিশালী সংগঠন, কিন্তু মাইনাস পয়েন্ট ভাবমূর্তির সমস্যা, আর আগের ভোটে মাত্র ৭,০০০ ভোটের একটা পাতলা ব্যবধানে জেতা। মানুষের মনে তার উপর বিশ্বাসের সূচকটা ছিল বেশ কম। আর অন্যদিকে ছিলেন বিজেপির চ্যালেঞ্জার জগন্নাথ চট্টোপাধ্যায়, একজন ঘরের ছেলে যার ঝুলিতে ৪৫% ভোট। তার জেতার সম্ভাবনা যে অনেক বেশি সেটা ডেটাই বলে দিচ্ছিল। পঞ্চম পর্ব, সুশাসনের একটি রূপরেখা। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু এই বিশ্লেষণ থেকে সমাধানটা কি? চলুন দেখি এই ডেটা থেকে কিভাবে একটা কার্যকরী অ্যাকশন প্ল্যান বা প্রশাসনিক পরিকল্পনা তৈরি করা যায়। সিউড়ির ওই ৫টা ফাটল সারানোর জন্য এখানে একটা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের কথা বলা হয়েছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এর ৪টে মুখ, ৪ রকম কাজ। শিবের মতো আক্রমণাত্মক নীতি, যা দুর্নীতিকে সামনে আনবে। বিষ্ণুর মতো স্থিতিশীলতা, যা উন্নয়নের ভরসা দেবে। ব্রহ্মার মতো নতুন উদ্ভাবনী প্রচার। আর মা দুর্গার মতো সুরক্ষা, যা আইন শৃঙ্খলা আর নাগরিক নিরাপত্তার আশ্বাস দেবে। প্রত্যেকটা মুখ এক একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য তৈরি। এই স্ট্র্যাটেজি কিন্তু শুধু কথার কথা নয়, এর একটা বাস্তব রূপরেখা আছে। যেমন ধরুন, জাতীয় সড়ক ৩৪-এর মেরামতির জন্য ৩০০ কোটি টাকা বিনিয়োগ। এটা শুধু রাস্তা সারানো নয়, এটা ২৪ মাসের মধ্যে এলাকার বাণিজ্যকে চাঙা করার একটা প্ল্যান। ঠিক তেমনি ময়ূরাক্ষী নদীর বাঁধ সারানোর জন্য ৫০ কোটি টাকা, যা ১২ মাসের মধ্যে কৃষকদের ফসল বাঁচাবে। আর একটা অ্যাগ্রো পার্ক, যেখানে ২৫ কোটি টাকা বিনিয়োগ করে ১৮ মাসের মধ্যে প্রায় ১৫০টা নতুন চাকরির সুযোগ তৈরি হবে। এগুলো শুধু প্রতিশ্রুতি নয়, এগুলো মানুষের সাথে একটা মাপা যায় এমন চুক্তি। আমাদের আলোচনার শেষ পর্ব, গণরায়ের আসল অর্থ। চলুন এবার সিউড়ির গণ্ডি পেরিয়ে একটা বড় ছবির দিকে তাকাই। একটা ভোটের রায় আসলে আমাদের কি বলে? আসল কথাটা হলো, ভোটারের রাগ কিন্তু এমনি এমনি হয় না। এটা একটা ডেটা সিগন্যাল, একটা স্পষ্ট সংকেত যে সিস্টেম কাজ করছে না, মানুষের বিশ্বাস ভেঙে গেছে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। এই ডেটাকে ঠিকমতো পড়াটাই হলো সুশাসনের প্রথম ধাপ। আর হ্যাঁ, এই ডেটা বিশ্লেষণ করার সময় ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্য এবং তাদের সম্মতির অধিকারকে সম্মান করাটা কিন্তু অত্যন্ত জরুরি। এটা কোনো আইনি পরামর্শ নয়, কিন্তু এটা একটা মৌলিক নীতি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, নির্বাচনের আসল উদ্দেশ্যটা কি? মানুষের জমে থাকা ক্ষোভকে কোনোমতে ম্যানেজ করা, নাকি সমস্যাগুলোর গোড়ায় গিয়ে তার একটা স্থায়ী সমাধান করা? এই প্রশ্নটা শুধু সিউড়ির নয়, আমাদের গোটা গণতন্ত্রের সামনে একটা বড় প্রশ্ন, যার উত্তর আমাদের সবাইকেই ভাবতে হবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.in এর সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ইমেল আইডি mg@blueprintstrategies.in, অথবা ফোন করতে পারেন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।